হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্ট। তোমরা যারা 2025-এর নিট এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য ফিজিক্সের আজকে কারেন্ট ইলেকট্রিসিটি টপিক থেকে ইউনিটটা থেকে অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে এসেছি। কারেন্ট ইলেকট্রিসিটির যে টপিকটা যথেষ্ট স্কোরিং একটা টপিক। এইখান থেকে তোমরা প্রচুর হিউজ নাম্বার তোমরা এইখান থেকে পাবে। প্রত্যেক বছর ওয়েটেজ থাকেই, 15 to 16 মার্কস এখান থেকে থাকবেই। তুমি মোটামুটি 14 মার্কস ধরে রাখো এখান থেকে থাকবেই। এবং খুব ইজি একটা ইউনিট, কারেন্ট ইলেকট্রিসিটি ক্লাস 12-এর খুব ইজি একটা ইউনিট এবং স্কোরিং ইউনিট। তো আজকের ক্লাসটাই তোমাদের জন্য। তোমরা যারা নিট 2025-কে টার্গেট করে রেখেছো, যারা সিনসিয়ার আছো, সিরিয়াস আছো, তারা অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখো। সাথে আমি বলে রাখি, আমি নিট 2025-কে টার্গেট করে একটি অনলাইন ব্যাচ চালাচ্ছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, গত 1 মাস ধরে ক্লাসটি স্টার্ট হয়েছে। যদি কেউ জয়েন হতে চাও, প্রিভিয়াস ইয়ারের ক্লাসে অ্যাক্সেস সহ তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা পড়বো কারেন্ট ইলেকট্রিসিটি ফার্স্ট পার্ট। অ্যাকচুয়ালি কারেন্ট ইলেকট্রিসিটি ফার্স্ট পার্টে কী আছে, কী কী পড়তে হবে আমাদের এখানে। তোমরা যারা ক্লাস 12 পাস করে এসেছো, মানে যারা ড্রপ আউট আছো, তোমরা ওহমের সূত্র পড়েছো, কার্সফস ল পড়েছো, তোমরা হুইস্টন ব্রিজ পড়েছো, মিটার ব্রিজ পড়েছো, তড়িৎ শক্তি ক্ষমতা পড়েছো। এই যে টপিকগুলো, এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোকে নিয়ে তৈরি হচ্ছে একটা ইউনিট, দ্যাট ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। এর আগের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পার্ট। ইলেকট্রোস্ট্যাটিক পার্টের কনসেপ্ট এখানে কাজে লাগবে। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি মানে বুঝতে পারছো, মেইনলি এখানে আমরা কারেন্ট নিয়ে আলোচনা করবো। তাহলে ফার্স্ট ওয়ার্ডই কিন্তু এর মধ্যে কারেন্ট আছে। সো আমাদেরকে প্রথমে কারেন্টটাকে বুঝতে হবে। হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই কারেন্ট? হিয়ার কারেন্ট মিনস, কারেন্ট অ্যাকচুয়ালি যদি বাংলা অর্থ দেখতে চাই তাহলে এটা হচ্ছে স্রোত। কারেন্টের ইংরেজি অর্থ, বাংলা অর্থ হচ্ছে স্রোত। বাট তোমার এইখানে তুমি যেটা পড়তে চাইছো সেটা হচ্ছে ইলেকট্রনের স্রোত। এখানে তুমি কি পড়ছো? ইলেকট্রনের স্রোত। তো সেইখান থেকে চলে আসছে ইলেকট্রিক কারেন্ট। ওকে, সো ইলেকট্রিক কারেন্ট এইটাকে আমরা কি করে মেজার করবো? হোয়াট ইজ দ্য মেথড টু মেজারমেন্ট দিস ইলেকট্রিক কারেন্ট? ফার্স্ট অফ অল, সি হিয়ার, ইফ আমি যদি একটা কন্ডাক্টর নিয়ে নিই, ধরে নাও এই হলো একটা কন্ডাক্টর। ঠিক আছে, কোনো একটা লেন্থ আছে, কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, এর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, যে ফ্রি ইলেকট্রনগুলো র্যান্ডামলি ঘোরাফেরা করছে। ওকে, যদি আমি এর দুই প্রান্তে কোনো একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে দিই, সাপোজ আমি এই দিকে পজিটিভ পোটেনশিয়াল দিচ্ছি, এইদিকে নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছি, এইদিকে পজিটিভ পোটেনশিয়াল দিচ্ছি, যদি আমি এরকম পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিই, দেন দেখা যাবে যে এই ইলেকট্রনগুলো পজিটিভ প্রান্তের দিকে একটা অ্যাট্রাকশন ফিল করছে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল করছে। তো এবং তার জন্য কিন্তু ইলেকট্রনগুলো সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, তো এই যে ইলেকট্রনের মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য এর মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে, ইলেকট্রিক কারেন্ট পাওয়া যাচ্ছে। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রনের মুভমেন্ট যে ডাইরেকশনে হবে, ঠিক তার উল্টো ডাইরেকশনটাকে কিন্তু আমরা কারেন্টের ডাইরেকশন ধরবো। ইজি, ইলেকট্রনের মুভমেন্ট যে ডাইরেকশনে হবে, ঠিক তার উল্টো ডাইরেকশনটাকে আমরা কী ধরবো? কারেন্টের ডাইরেকশন ধরবো। ওকে, তো এই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার ইলেকট্রিক কারেন্টকে মেজার করবো কী করে? ইলেকট্রিক কারেন্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি মিনস, পড়েছি তো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড, যাদেরকে মেজার করা যায়। সো ইলেকট্রিক কারেন্ট ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ইলেকট্রিক কারেন্টকে যদি মেজার করতে হয়, তাহলে কীভাবে তুমি মেজার করবে? তার জন্য যে ফর্মুলা, দেখো, এটা মেজার করার ফর্মুলা হচ্ছে I ইজ ইকুয়াল টু কিউ ওভার টি। I ইজ ইকুয়াল টু কী বললাম? কিউ ওভার টি, ওয়ার কিউ ইজ দ্য চার্জ, অ্যান্ড টি ইজ দ্য টাইম। ধরে নাও এই ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা আমি দেখাচ্ছি, এর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ ফ্লো করলো। ওকে, তাহলে যদি টি সময়ে কিউ পরিমাণ চার্জ ফ্লো করে, তাহলে একক সময়ে কী পরিমাণ চার্জ ফ্লো করবে? কিউ বাই টি, দ্যাট ইজ নোন এজ দ্য ইলেকট্রিক কারেন্ট। ওকে, সো ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন বুঝতে পারছো নিশ্চয়ই। ইলেকট্রিক কারেন্ট কী করে মেজারমেন্ট করবো? ইলেকট্রিক কারেন্ট হচ্ছে এইভাবে মেজারমেন্ট করবো যে ইউনিট টাইমে দ্য চার্জ ফ্লো পার ইউনিট, একক সময়ে কী পরিমাণ চার্জ যাচ্ছে, দ্যাট ইজ কারেন্ট। ওকে, নাও ইলেকট্রিক কারেন্ট ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, উই নো দ্যাট ইন ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট তোমরা পড়ে নিয়েছো দ্যাট ইলেকট্রিক কারেন্ট ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অ্যান্ড দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পিয়ার। আই থিঙ্ক তোমরা এটা সবাই জানো যে ইউনিট, ইলেকট্রিক কারেন্টের যে ইউনিট, দ্যাট ইজ অ্যাম্পিয়ার, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল A. The dimension of electric current, it is denoted by I or by A.
ঠিক আছে, ইউনিট দিয়েও প্রকাশ করা হয়, সিম্বল দিয়েও প্রকাশ করা হয়, যে কোনো একটা কিছু দিয়ে প্রকাশ করলেই চলবে। আই থিঙ্ক দেয়ার ইজ নো প্রবলেম। নাও you see that I equal to q by t, so you can write like this: q is equal to I into t, q is equal to I into t, where I is the current, t is the time. Okay, this formula is valid only for uniform current flow. যদি সময়ের সাথে সাথে কারেন্টের ফ্লো চেঞ্জ না হয়, কারেন্ট যদি ভেরিয়েবল না হয়, দেন তুমি q equal to it ইউজ করতে পারো। বাট ইফ কারেন্ট ভ্যারিজ উইথ টাইম, টাইমের সাথে যদি কারেন্ট চেঞ্জ হয়ে যায়, দেন তোমাকে যে ফর্মুলাটা লিখতে হবে সেটা হচ্ছে এইরকম: ইন্টিগ্রেশন I dt, ওকে, where dt is the small time interval, স্মল টাইম ইন্টারভ্যালে যদি I পরিমাণ কারেন্ট যায় তাহলে I into dt। এইভাবে আমি পুরো ইন্টারভ্যালের জন্য বের করতে থাকবো এবং ইন্টিগ্রেট করে প্লাস করে দেবো। অর্থাৎ ইন্টিগ্রেশন I dt করতে গেলে আমি টোটাল চার্জ পেয়ে যাবো। কখন করবো? when I is a variable quantity, variable of what? Variable of time, okay, and there will be some limit, that is t1 to t2. This is the definition of charge. This is the formula of finding charge. Okay, so electric current definition যদি একটু আমরা পড়ে নিই, একটু দেখে নাও ডেফিনেশনটা। It is defined as the amount of charge, okay, across any section where per unit time. Easy? Okay, so this is the formula, this is the definition of electric current. Now electric current এখানে আমি মোটামুটি বলেই দিয়েছি। দেখো ইলেকট্রিক কারেন্টের যে ফর্মুলা, অর্থাৎ I is equal to dq by dt, I is equal to dq by dt, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছি কি q by t, ওকে, যদি q ফাংশন হয়ে যায়, টাইমের ফাংশন হয়ে যায়, দেন ইট ইজ dq by dt, ওকে। আচ্ছা, অনেক সময় আমরা কারেন্টের ছোটো ছোটো ইউনিট ইউজ করে থাকি। ছোটো ছোটো ইউনিট ইউজ করে থাকি বলতে, যেমন মিলি অ্যাম্পিয়ারটাকে আমরা ইউজ করে থাকি, 1 মিলি অ্যাম্পিয়ার, মিলি মিনস 10⁻³ ওকে। কখনো কখনো আমরা মাইক্রো অ্যাম্পিয়ারকে ইউজ করে থাকি, দ্যাট ইজ 10⁻6 অ্যাম্পিয়ার, আশা করি দেখতে পাচ্ছ। কখনো কখনো ন্যানো অ্যাম্পিয়ার ইউজ করে থাকতে পারি, 10⁻৯। তবে ন্যানো অ্যাম্পিয়ার এখন প্রয়োজন পড়বে না, মডার্ন ফিজিক্সে প্রয়োজন পড়বে, যখন সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টার, ডায়োড এইসব জিনিসগুলো পড়বো, তখন আমাদের ন্যানো অ্যাম্পিয়ারে যেতে হবে। বাট এখন ঠিক আছে, অতটাও ছোটো আমাদের যেতে হবে না। তো মোটামুটি এই রিলেশনগুলো আমরা জানি, জাস্ট একবার করে আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। ওকে, নাও এই যে ফর্মুলাটা দেখো ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে, এই যে চার্জের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, দ্যাট কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন I dt। ওকে, এবার ধরে নাও তোমাকে একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, কখনো কখনো গ্রাফ থেকেও যদি বের করতে হয় চার্জ, এক্স অ্যাক্সিসে আমি টাইম নিচ্ছি অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আমি কারেন্ট আইকে নিয়ে নিচ্ছি। ওকে, যদি কোনো একটা গ্রাফ থাকে, সাপোজ এইরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, এই গ্রাফটা দিয়ে দিলাম। এবার এই গ্রাফের জন্য টাইমের সাথে তোমাকে এখানে আই এর চেঞ্জ দেখানো হয়েছে। এবার তোমাকে বলেছি কি চার্জ বের করো, এইখান থেকে কিউ বের করো। তো দেখো কিউ তুমি জানো যে I ইন্টু টি করলে কিউ বেরিয়ে যায়, ওকে, I ইন্টু টি করলে কী বেরিয়ে যায়? কিউ বেরিয়ে যায়। বাট এই যে গ্রাফটা, এই গ্রাফের ক্ষেত্রে I আছে ওয়াই অ্যাক্সিসে, টি আছে এক্স অ্যাক্সিসে। সো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে মাল্টিপ্লাই করলে আমি জানি যে গ্রাফের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা, যে এই গ্রাফটার এরিয়া ফাইন্ড আউট করা যায়। এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে মাল্টিপ্লাই করলে কী পাওয়া যাবে? এরিয়া পাওয়া যাবে। ওকে, সো এখান থেকে তুমি এটাও বলতে পারো এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ঠিক আছে। অর্থাৎ যদি গ্রাফ দিয়ে দেয় I ভার্সেস টি, সেখান থেকেও কিন্তু তুমি চার্জ বের করতে পারবে। কী করে চার্জ বের করবে? এরিয়া ফাইন্ড আউট করে চার্জ বের করবে। ওকে, সো গ্রাফের ক্ষেত্রে এরিয়াটা অনেকটা কাজে লাগে, আমরা জানি, বিভিন্ন চ্যাপ্টারে পড়বো আমরা, কাইনেমেটিক্সে পড়বো, যে কোনো চ্যাপ্টারে পড়বো আমরা, যে গ্রাফ আসতে গেলে এরিয়া এবং এরিয়া থেকে কিছু না কিছু ডিনোট করা যায়, ঠিক আছে, কিছু প্রেডিক্ট করা যায়। প্লাস গ্রাফ থেকে যে নতি, সেই নতি থেকেও কিছু প্রেডিক্ট করা যায়। ওকে, সো এখানে আমাদের এরিয়া বলতে গেলে চার্জ বোঝাবে। আশা করি সবার ক্লিয়ার। ওকে, নাও কারেন্ট ডেন্সিটি, নিউ টার্ম কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, একটু বলে দিই আমি তোমাদেরকে আরেকবার। এইখানে যে আমরা ইলেকট্রিক কারেন্টের ব্যাপারটা বলেছিলাম, এই ইলেকট্রিক কারেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে। ইলেকট্রিক কারেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি। ওয়াই এটা ভেক্টর কোয়ান্টিটি কেন? ইলেকট্রিক কারেন্টে তো একটা ডাইরেকশন আছে নাকি? ইলেকট্রিক কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? ফ্রম পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে ফ্লো করে, পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে ফ্লো করে, এটা আমরা জানি। ওকে, সো কারেন্টের কিন্তু একটা ডাইরেকশন আছে, তবুও আমরা কারেন্টকে স্কেলার কোয়ান্টিটি বলি, ভেক্টর কোয়ান্টিটি বলে দিয়েছি। ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওয়াই কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি? কারেন্টের যে ডাইরেকশন সেটা অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ হয়ে থাকে, অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ হয়ে থাকে, মিনস এর একটা ডাইরেকশন আছে। বাট এর ডাইরেকশন থাকা সত্ত্বেও এটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলছি। তার রিজন হচ্ছে এটা যে
কারেন্টের যে ক্যালকুলেশন ইট ডাজ নট ফলো ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে না, ঠিক আছে। ভেক্টরের যে যোগ বিয়োগের নিয়ম, গুণ ভাগের নিয়ম, এগুলোকে ফলো করে না। যদি এগুলো ফলো না করে দেন এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো না। শুধুমাত্র ডাইরেকশন হলেই যে ভেক্টর কোয়ান্টিটি তার নয়। ওকে, ইজি। সো ইলেকট্রিক কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। বাট কারেন্ট ডেন্সিটি, a new term current density, it is a vector quantity. What do you mean by current density? Whenever the term comes into consideration, that density আমরা কি ভাবি যে সামথিং ডিভাইডেড বাই ভলিউম, বাট ইন দিস কেস কারেন্টের ক্ষেত্রে সামথিং ডিভাইডেড বাই নট ভলিউম, ভলিউম হবে না এখানে। এখানে কারেন্ট ডেন্সিটিকে আমরা ডিনোট করবো এইভাবে, জে দিয়ে। কি দিয়ে ডিনোট করবো? জে দিয়ে। অ্যান্ড ইট ইজ জে ইকুয়াল টু আই ওভার এ, দ্যাট ইজ ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে, দ্যাট ইজ কারেন্ট ডেন্সিটি। ওকে, আরেকবার বলছি, ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ কারেন্ট ডেন্সিটি। সো জে ইজ ইকুয়াল টু আই বাই এ। ওকে ওকে, জে ইজ a vector quantity. Current density at any point inside a conductor is defined as the, see here, as the amount of charge flowing per second through unit area held normal to the direction of the flow of charge of the point at that point. মানে কি বলতে চাইছে, কোনো একটা কন্ডাক্টর আমি নিয়ে নিচ্ছি, সাপোজ আমি একটা এরকম কন্ডাক্টর নিয়ে নিচ্ছি, এই হলো একটা কন্ডাক্টর, ঠিক আছে। এই কন্ডাক্টরের এইটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এবার এই ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে চার্জ ফ্লো করবে। ধরো না এই এরিয়াটা এ এরিয়া আছে, এর মধ্যে দিয়ে টি টাইমে কিউ চার্জ চলে যাচ্ছে। ওকে, ডেফিনেশনটা এরকম বলছে যে ইউনিট টাইমে অর্থাৎ টি দিয়ে ডিভাইড এবং ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে অর্থাৎ এ দিয়ে ডিভাইড যে পরিমাণ চার্জ ফ্লো করবে দ্যাট ইজ কারেন্ট ডেন্সিটি জে। ওকে, সো কারেন্ট ডেন্সিটি জে, এটাকে তুমি এরকম লিখতে পারো আই বাই এ, বিকজ কিউ বাই টি ইকুয়াল টু আই, সো আই বাই এ আমরা এটা লিখতে পারি। আশা করি কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আমরা কারেন্ট ডেন্সিটিটাকে বের করতে পারছি। সো কারেন্ট ডেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আমি এখানে লিখেও রেখে দিচ্ছি, কারেন্ট ডেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, অ্যান্ড দ্য ইউনিট অ্যান্ড ডাইমেনশন, হোয়াট ইজ দ্য ইউনিট? ইউনিট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, দেখেই বুঝতে পারছো। অ্যান্ড ডাইমেনশন, ডাইমেনশনটা আমি তোমাদের বের করার জন্য রেখে দিলাম। ডাইমেনশন তোমরা সকলেই বের করতে পারবে, আমি জানি কী করে ডাইমেনশন বের করবে। আয়ের ডাইমেনশন বাই এরিয়া ডাইমেনশন, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, এটা তোমরা নিজেরা করবে, ইজি। চলো নেক্সট, রিল্যাক্সেশন টাইম। হোয়াট ইউ মিন বাই রিল্যাক্সেশন টাইম? ইয়ার রিল্যাক্সেশন টাইম মিনস, সি আমি এই ছবিটাকে আরেকবার নিয়ে নিই এখান থেকে। ওয়ান মিনিট। আচ্ছা দেখো, এই যে ছবিটা, মানে এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরের মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, তাই না? এবং সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু কোলাইড করছে। এই ফ্রি ইলেকট্রনগুলো কী করছে? কোলাইড করছে। যখন ফ্লো করতে শুরু করবে, মানে আমি যখন পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো তখন ফ্লো করতে শুরু করবে, এবং ফ্লো করতে শুরু করার সময় এই নেগেটিভ পার্টিকেলগুলো, এই যে পজিটিভ আয়নসগুলো আছে এর মধ্যে, সেই পজিটিভ আয়নগুলোর সাথে কিন্তু কোলাইড করতে শুরু করবে। এবং কোলাইড করার ফলে কী হবে? এদের যে ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসবে কিছু একটা। ওকে, তো আমরা কি করছি, পরপর দুটো কলিশন, একটা কলিশন হলো, ধাক্কা খাওয়ার পর ঠিক তার পরবর্তী যে কলিশন, এই কলিশনের যে মিডিল টাইমটা, যতটুকু টাইম গ্যাপটা থাকছে, দ্যাট টাইম গ্যাপটাকে আমরা বলছি রিল্যাক্সেশন টাইম। ওকে, কাকে বলছি আমরা রিল্যাক্সেশন টাইম? একটা কলিশন থেকে আরেকটা কলিশনের মধ্যবর্তী যে টাইম গ্যাপ, দ্যাট ইজ রিল্যাক্সেশন টাইম। এবং এই যে মধ্যবর্তী ডিস্টেন্সটা, একটা কলিশন এবং আরেকটা কলিশন, এর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা বলছি ল্যামডা, ঠিক আছে। এবং এর নাম হচ্ছে মিন ফ্রি পাথ। কি বলছি এটার নাম? mean free path. Okay, so this is lambda, mean free path. Clear? Now if the velocity of the electron, the average velocity of the electron is v, then you can say that v is equal to lambda by relaxation time. Relaxation time is denoted by tau, or you can denote it by t. So v equal to lambda by t, or lambda equal to, or tau equal to lambda over v. হিয়ার ভিটাকে আমরা VRMS কনসিডার করে নিই, দ্যাট RMS ভ্যালুসিটি। আমরা RMS ভ্যালুসিটি তোমাকে ডিটেলস আবার পড়বো, কোন জায়গায় পড়বো আমরা, অল্টারনেটিং কারেন্ট যখন পড়বো তখন আমরা এই জিনিসটা পড়বো, এসি যখন পড়বো। তো সেখানে RMS ভ্যালুসিটি নিয়ে আমাদের কিছুটা ক্যালকুলেশন আছে, সেই জায়গাটাই সেটাকে ডিটেলসে আলোচনা করা হবে। বাট আপাতত ধরো না ওয়ান টাইপ অফ অ্যাভারেজ ভ্যালুসিটি এটা, ঠিক আছে, নট অ্যাভারেজ বাট ওয়ান টাইপ অফ অ্যাভারেজ ভ্যালুসিটি। সো টাও আমরা কী করে বের করতে পারি? মিন ফ্রি পাথ বাই VRMS, ঠিক আছে। ডেফিনেশন ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট রিল্যাক্সেশন টাইম জিনিসটা কি সেটা মনে রাখো। তো আমি যদি একটু ডেফিনেশনটা পড়ে নিই, ডেফিনেশনটার দিকে তাকাও। A free electron move in a conductor
they continuously collide with positive ions. The time interval between two successive collisions of electrons with the positive ions in metallic lattice is defined as the relaxation time. I think clear. What is relaxation time? Now, drift velocity, most important, drift velocity. drift velocity যার বাংলা অর্থ হচ্ছে, যদি লিখতে চাও তোমরা, বাংলা অর্থ হচ্ছে অনুপ্রবাহের বেগ, তাড়না বেগ, ঠিক আছে, এরকম তোমরা লিখতে পারো। বিচলন বেগ লিখতে পারো, বিচলন বেগ, অনুপ্রবাহের বেগ, তাড়না বেগ, ঠিক আছে, এই সবগুলোর মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটি ইংরেজি ওয়ার্ডটা জানার কি সুবিধা, একটা ওয়ার্ডে সব হয়ে যাচ্ছে, বাট বাংলাতে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে। ওকে, সো হোয়াট ইজ মিন্ড বাই ড্রিফট ভেলোসিটি? ড্রিফট ভেলোসিটি মিনস ইলেকট্রনগুলো যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করবে, সেই ইলেকট্রনগুলোর কিন্তু আলাদা আলাদা ভেলোসিটি থাকবে, কারণ এক একজন এক এক রকমভাবে কোলাইড হচ্ছে, কারো বেশি কারো কম, অনেক রকম ভেলোসিটি থাকবে। এবার এই ভেলোসিটিগুলোর আমি যদি একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে নিই, যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো সেই অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে এখানে ড্রিফট ভেলোসিটি ভি। ওকে, সেই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা কী বলছি এখানে? ড্রিফট ভেলোসিটি ভি। ওকে, সো ডেফিনেশনটা যদি দেখি, একটু ডেফিনেশনটা পড়ে নিই। It is defined as the average velocity with which the free electrons in a conductor get drifted towards the positive end of the conductor under the influence of an electric field applied across the conductor. আচ্ছা, কন্ডাক্টরের অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ড কীভাবে অ্যাপ্লাই করবো? পোটেনশিয়াল অ্যাপ্লাই করে ইউজ করবো। পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে কী হবে? ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়ে যাবে ওর মধ্যে, আর সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলো কী করবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল করবে এবং সেই ফোর্সের জন্য দৌড়াতে শুরু করবে, এবং তার জন্য কিন্তু আমরা একটা ভেলোসিটি পাবো, এবং তার যে অ্যাভারেজ ভেলোসিটি, দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। ওকে, অ্যাকচুয়ালি স্পিড আমরা নিয়ে নিতে পারি, ড্রিফট স্পিড বা ড্রিফট ভেলোসিটি। ওকে, দিস ড্রিফট ভেলোসিটি ইজ ডিনোটেড বাই ভিডি। দিস ড্রিফট ভেলোসিটি ইজ ডিনোটেড বাই ভিডি। নাও আমি এই ভিডির সাথে, ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্টের একটা রিলেশন তৈরি করব। ড্রিফট ভেলোসিটির সাথে কী করব? কারেন্টের একটা রিলেশন প্রডিউস করব। ওকে, কারেন্টের একটা রিলেশন প্রডিউস করব। চলো দেখা যাক। মনে করো কোনো একটা কন্ডাক্টর আমি নিয়েছি, দিস ইজ দ্য কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যে যদি আমি টি টাইম ধরে নিই বা ইউনিট টাইম ধরে নিচ্ছি, কী ধরে নিচ্ছি আমি? ইউনিট টাইম। যদি আমি ইউনিট টাইম কনসিডার করি, তাহলে একটা ইলেকট্রন যার ড্রিফট ভেলোসিটি ভিডি, সেই ইলেকট্রনটা কী করবে? এর মধ্য দিয়ে কিন্তু ভিডি ডিস্টেন্স কভার করে যাবে। সাপোজ এইখানে পৌঁছে গেল, ভিডি ডিস্টেন্স এখান থেকে এত দূর পর্যন্ত পৌঁছে গেল। আমি একটা ইলেকট্রনের কথা বলছি আপাতত। একটা ইলেকট্রন ইউনিট টাইমে, একক সময়ে কী করবে? ভিডি ডিস্টেন্স কভার করে যাবে, হোয়ার ভিডি ইজ ইকুয়াল টু ড্রিফট ভেলোসিটি। আমি এগুলো লিখে রাখছি। ওকে, আচ্ছা, ইলেকট্রনের যে চার্জ, তাকে আমি ই দ্বারা ডিনোট করছি, চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। ওকে, আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া একটা থাকবে তো কন্ডাক্টরটা, লেট এ, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, that is A. Okay, another term I is the current flowing through the conductor, I, and another term N. Okay, number density বলে দিতে পারো, ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি মানে ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে সেইটা, এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক প্রপার্টি, ঠিক আছে। এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এন এর ভ্যালু এক এক রকম। সো ঠিক আছে, সো এন ইজ ইকুয়াল টু নাম্বার ডেন্সিটি। নাও এবার আমি বের করতে চাইছি, দেখো আমি বের করতে চাইছি আই। কি বের করতে চাইছি আমি? আই। সো আই মিনস কিউ ওভার টি, আই মিনস কিউ ওভার টি। হিয়ার টি ইজ 1 বিকজ আমি ইউনিট টাইম কনসিডার করে নিয়েছি। সো ইউনিট টাইমে কতটা চার্জ যাচ্ছে সেটা আমি ফ্লো করবো, সেটা আমি বের করবো। দেখো কতটা চার্জ আছে সেটা বের করতে গেলে আমাকে দেখতে হবে কতগুলো ইলেকট্রন পাস করছে, কতগুলো ইলেকট্রন পাস করছে, তার সাথে ই মাল্টিপ্লাই করলেই তো আমি চার্জ পেয়ে যাবো টোটাল। ওকে, সো কতগুলো ইলেকট্রন ফ্লো করছে, কতগুলো ইলেকট্রন ফ্লো করছে দেখো, আমি ধরেছি ইউনিট টাইমে এর মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, ইউনিট টাইমে কতটুকু ডিস্টেন্স গেছে ভিডি, এবং ক্রস সেকশনাল এরিয়া কত গেছে এ। তাহলে আমি বলতে পারি যে ইউনিট টাইমে এতটা ভলিউম কভার করেছে এ ইন্টু ভিডি, এ ইন্টু ভিডি ভলিউম কভার করেছে, আমি এটা বলতে পারি। ওকে, বলতে পারি এই পরিমাণ ভলিউম কভার করেছে। এবার তুমি দেখতে পাচ্ছ যে ইউনিট ভলিউমের মধ্যে, একক ভলিউমের মধ্যে এন নাম্বার ইলেকট্রন আছে, তাহলে এত ভলিউমের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে? মাল্টিপ্লাইড বাই এন। ওকে, এতগুলো ইলেকট্রন যাচ্ছে ইউনিট টাইমে এবং এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, সো মাল্টিপ্লাইড বাই ই, টোটাল চার্জ পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে দেখো একটা রিলেশন হচ্ছে, দ্যাট আই ইকুয়াল টু
এন ই এ বিডি, এই রিলেশনটাকে মুখস্থ করে নাও, ড্রিফট ভেলোসিটি রিলেশন। বা তুমি এরকমভাবে উল্টো লিখতে পারো দ্যাট ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এন ই এ, ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এন ই এ। ক্লিয়ার? ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। সো এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি ফর্মুলা, আই বাই এন ই এ। কখনো কখনো তোমাকে ইউনিট ডাইমেনশন মেজারমেন্টের চ্যাপ্টার হিসেবে দিয়ে দিতে পারে আই বাই এন ই এর ডাইমেনশন কী হবে বা এর ইউনিট কী হবে। তো তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে ভিডি মানে ভেলোসিটির সাথে রিলেটেড, সো ভেলোসিটি ডাইমেনশনের ইকুয়াল হবে আর ভেলোসিটির ইউনিটের ইকুয়াল হবে। ওকে, তো এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই জানা তোমার প্রয়োজন এবং এই ফর্মুলা থেকে প্রচুর প্রবলেমও থাকবে। ওকে, আচ্ছা আমি যদি একটু এলাবোরেট করি এই ফর্মুলাটাকে, একটু যদি এলাবোরেট করি তাহলে দেখো কী কী পাওয়া যেতে পারে। একটু এলাবোরেট করছি আমি। হ্যাঁ, দেখো ভিডি ইজ ইকুয়াল টু আই পাওয়া গেছিলো, তাই না? আই বাই এন ই এ। এই আইটাকে আমি এরকমও লিখতে পারি কিন্তু, আচ্ছা আইটাকে দেখো আমি এরকমও লিখতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর এন ই এ, এরকম কিন্তু আমি লিখতে পারি। ওহমস ল আমরা পড়বো একটু পরে, অনেকে হয়তো ওহমস ল ক্লাস 10 তো পড়েছে অলরেডি। সো ক্লাস 10 থেকে তোমরা জানো যে ভি ইকুয়াল টু আই আর হয়, তো আই যদি রিপ্লেস করে দিই ভি বাই আর হয়ে যাচ্ছে, তাই না? তো কখনো কখনো এই রিলেশনটাও তোমাদের কাজে লাগতে পারে। যাই হোক, মোটামুটি এইটুকু তোমরা জেনে রাখো যে ভিডি ইকুয়াল টু ভি বাই আর এন ই এ। তোমাকে মুখস্থ রাখতে হবে এইটা অথবা এইটা। ইজি? ওকে, আচ্ছা একটা জিনিস মাথায় রেখো, এই যে ড্রিফট ভেলোসিটি, আমি লিখে দিচ্ছি একবার, এই ড্রিফট ভেলোসিটি মানে ইলেকট্রনের যে ভেলোসিটি, দ্যাট ইজ নট ইকুয়াল টু ভেলোসিটি অফ কারেন্ট। দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন দিস টু ভেলোসিটিস। কারেন্ট যে স্পিডে যায় আর ইলেকট্রন যে স্পিডে যায় তাদের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। কারেন্টের স্পিড লাইটের স্পিডের ইকুয়াল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাট ইলেকট্রনের স্পিড জাস্ট 1 সেকেন্ডে কয়েক মিলিমিটার জাস্ট। যেখানে 3 × 10⁸ মিটার কারেন্টের স্পিড, সেখানে ইলেকট্রনের স্পিড জাস্ট কয়েক মিলিমিটার। তো কখনোই গুলিয়ে দেবে না যে ইলেকট্রন যে স্পিডে ফ্লো করে সেটাই কারেন্টের, তাহলে কী করে কারেন্ট এত স্পিডে ফ্লো করে। একদম তুমি এটাকে এনার্জির ফ্লোর সাথে রিলেট করো। এনার্জি কীভাবে ফ্লো করে দেখো, যদি তোমরা দেখে থাকো যে জলে যখন ঢেউ ওঠে, ধরো একটা পাতা পড়ে আছে জলের উপরে, পুকুর বা নদীতে জলে যে ঢেউ ওঠে, ঢেউ ধরো একটা পাতা পড়ে আছে, দেখবে ঢেউটা ওঠানামা করতে করতে একদম অনেকটা দূর ঢেউ চলে গেল, ঠিক আছে, এপার থেকে ওপার পর্যন্ত চলে গেল, কিন্তু যে পাতাটা সেটা কিন্তু ওঠানামাই করছে, ওখানে খুব বেশি একটু ডিসপ্লেস হয় বাট ওঠানামাই করছে। তো এই জায়গাটা হচ্ছে, এই পাতাটা হচ্ছে সেই ইলেকট্রনের মতো অনেকটা, যে এক জায়গাতে জাস্ট ভাইব্রেট করছে বা অসিলেট করছে বা মুভমেন্ট করছে, এবং তার দরুন যে এনার্জিটা প্রডিউস হলো সেই এনার্জিটা কিন্তু অনেক দূর চলে গেল। ইজি? সো এই মানে জিনিসটা এইভাবে তোমরা রিলেট করবে। ড্রিফট ভেলোসিটি আর কারেন্টের ভেলোসিটি দুটো সেম নয়, অনেক ডিফারেন্স আছে এদের মধ্যে। ওকে, এবার মোবিলিটি, নতুন একটা টার্ম মোবিলিটি, যার বাংলা অর্থ হচ্ছে সচলতা। মোবিলিটি বা সচলতা, মোবিলিটি কাকে বলা হচ্ছে দেখো, মোবিলিটি ডেফিনেশন এরকমভাবে দেওয়া হচ্ছে, মোবিলিটিকে আমরা মিউ দ্বারা ডিনোট করে থাকি, এইভাবে তোমাকে ডিনোট করা হচ্ছে যে মিউ ইজ ইকুয়াল টু ভিডি ডিভাইডেড বাই ই। মানে কি? মানে হচ্ছে তুমি যে ওই কন্ডাক্টরের দুই প্রান্তে পোটেনশিয়াল অ্যাপ্লাই করছো, মানে তুমি ইনডিরেক্টলি কী করছো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো। এই যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করছো তার দরুন তো ওর মধ্যে ড্রিফট ভেলোসিটি প্রডিউস হচ্ছে, ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারছে। তো এই যে ড্রিফট ভেলোসিটিটা প্রডিউস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, আমি এখানে ডেফিনেশনটা এইভাবে বলছি যে ইউনিট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য যে পরিমাণ ড্রিফট ভেলোসিটি অ্যাচিভ করছে দ্যাট ইজ মোবিলিটি। আরেকবার বলি, ইউনিট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে যে পরিমাণ ড্রিফট ভেলোসিটি অ্যাচিভ করছে দ্যাট ইজ মোবিলিটি। ক্লিয়ার ডেফিনেশন? মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ডেফিনেশনটাকে বুঝতে হবে। দেখো ডেফিনেশন এখানে দেওয়া আছে, ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড দি মোবিলিটি অফ দ্য ইলেকট্রন। ওকে, অ্যান্ড ফর্মুলা তো আমি লিখিয়ে দিয়েছি। তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু এর ইউনিটটাও বের করতে পারবে। এই যে মিউ এর ইউনিটটা কী হবে, ইউনিটটা ভিডি ইউনিট বাই ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। ভিডির ইউনিট তোমরা জানো মিটার পার সেকেন্ড, ভিডির ইউনিট কী জানো, মিটার পার সেকেন্ড, তো আমি এইভাবে লিখছি মিটার বাই সেকেন্ড। আর ইলেকট্রিক ফিল্ডের ইউনিট যদি বলি তাহলে নিউটন বাই কুলম বলতে পারি, নিউটন বাই কুলম, এখানে বসিয়ে দিচ্ছি, নিচে নিউটন আর উপরে হচ্ছে কুলম, এমনটাও লিখতে পারি। অথবা মিটার পার সেকেন্ড ভেলোসিটি রেখে দাও, আর তোমার ওই ইলেকট্রিক ফিল্ডের যে ডেফিনেশন সেটাকে তুমি ভোল্ট পার মিটারও বলতে পারো। সো ভোল্ট পার মিটার, মিটার উপরে চলে গেল, মানে তুমি বলতে পারো মিটার স্কোয়ার পার সেকেন্ড পার ভোল্ট। ওকে, মোবিলিটির
যে ইউনিট এবং ডাইমেনশন খুব ভালো করে রাখবে, কিন্তু ইম্পর্টেন্ট। মোবিলিটি একটা নতুন টার্ম, তো রিলেট করতে পারবে না অন্যান্য টপিকের সাথে, অন্যান্য কোয়ান্টিটির সাথে, তাই মোবিলিটির ইউনিট এবং ডাইমেনশন নিয়ে কোশ্চেন হতেই পারে। ওকে, ডাইমেনশন কী করে বের করবো? আমি তো করে দেবো না ডাইমেনশন তোমাদেরকে, ডাইমেনশন নিজেদেরকে বের করা শিখতে হবে। ওকে, আমি অনেকবার ডাইমেনশন বের করা শিখিয়ে দিয়েছি, সো ডাইমেনশন নিজেদেরকে করতে হবে। কীভাবে ডাইমেনশন করতে হবে? ওপরে ভিডি আছে, মিনস ডাইমেনশন অফ ভেলোসিটি, নিচে ইলেকট্রিক ফিল্ড আছে, ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন স্যার ভুলে গেছি, তাহলে কী করে করতে পারি? ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ফোর্স বাই চার্জ, এফ বাই কিউ, সেখান থেকে করতে পারি। প্লাস ডাইমেনশন নিজের কাজ থাকলেও ডাইমেনশন হোমওয়ার্কে করতে হবে। ওকে, আচ্ছা, মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। এই পয়েন্টটা জেনে রাখো, ইলেকট্রিক ফিল্ডের উপর মোবিলিটি ডিপেন্ড করে না। মোবিলিটি একটা কনস্ট্যান্ট টার্ম, কোনো একটা মেটেরিয়ালের জন্য, কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য তার মোবিলিটির মান ফিক্সড। ওকে, ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে না। আচ্ছা, একটা প্রবলেম নিয়েছি এই রিলেটেড, যা যা আমরা পড়লাম তার উপর ডিপেন্ড করে একটা প্রবলেমটা একবার পড়ে নাও, এই পড়ার সময় দিচ্ছে, একবার পড়ে নাও। আচ্ছা, ভিডিও পজ করে একবার পড়ে নাও। হয়ে গেছে পড়া? ওকে, কোশ্চেনটা বলা হয়েছে এরকম, দ্য কারেন্ট ইন এ ওয়্যার ভ্যারিজ উইথ টাইম, মিনস কারেন্ট এখানে ভেরিয়েবল টার্ম, টাইমের রেসপেক্টে, অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন I equal to 4 plus 2t. So equation is given I equal to 4 plus 2t, where I is in ampere, t is in second, আমরা জানি এগুলো। The quantity of charge which has to be passes through the cross section of the wire during the time 2 second to 6 second. তো চার্জ বের করতে হবে। দেখো চার্জের ফর্মুলা আমি কি বলেছিলাম, যখনই কারেন্ট ফাংশন হয়ে যাবে তখন আমাকে ইন্টিগ্রেশন আইডিটি করতে হবে, অ্যান্ড লিমিট কি বসাতে হবে? লিমিট দেওয়া আছে, দেখো 2 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত। ব্যাস ক্যালকুলেশন করো, ইন্টিগ্রেশন 4 প্লাস 2t ডিটি 2 থেকে 6, ইন্টিগ্রেশন যদি করা যায় 4 এর ইন্টিগ্রেশন 4t প্লাস 2টির ইন্টিগ্রেশন হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, লিমিট 2 to 6 অ্যান্ড 2 ক্যান্সেল আউট। আচ্ছা, যারা ইন্টিগ্রেশন জানো না অবশ্যই ইন্টিগ্রেশন শিখে নেবে। ডেরিভেশন ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু ফিজিক্সের কোনো প্রবলেম তুমি এগাতে পারবে না, ম্যাক্সিমাম প্রবলেম এগাতে পারবে না। চলো এবার ভ্যালু বসাই। প্রথমে 6 বসাবো, 4 6 24 প্লাস 36 মাইনাস, তারপরে 2 বসাও 8 প্লাস 4, দিস ইজ 60 মাইনাস 12 মিনস 48। সো 48 কুলম চার্জ যাচ্ছে, অর্থাৎ অপশন বি 48 কুলম চার্জ পাস করছে। ক্লিয়ার? প্রবলেম ক্লিয়ার হয়েছে তো? কী করে আমরা সলভ করবো? ওকে, ভেরি গুড। নেক্সট প্রবলেম, আরেকটা প্রবলেম আছে ড্রিফট ভেলোসিটি থেকে, ভালো করে পড়ো, পজ করে একবার পড়ে নাও। ওকে, এবার আমি বলি, drift speed of electrons when this ampere current flows in copper wire of cross section this is V। আচ্ছা, ভালো করে শুনবে, কী কী ডেটা এখানে দিয়ে দিয়েছে। এখানে ডেটা হিসেবে কী কী দিয়েছে দেখো। প্রথমে বলেছে কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে ওয়্যারের মধ্যে দিয়ে, তার যে ড্রিফট স্পিড সেটা হচ্ছে ভি, এখানে বলা আছে ড্রিফট স্পিডটা কত? ভি, যেটাকে আমরা ভিডি দ্বারা ডিনোট করি, এবং ক্রস সেকশনাল এরিয়া বলে দিচ্ছে 5 মিলিমিটার স্কোয়ার। তাহলে ইউনিট নিয়ে আবার খেলা হচ্ছে কিন্তু এখানে, এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এগুলোকে নিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। ইফ দ্য ইলেকট্রন ডেন্সিটি ইন কপার ইজ দিস পার মিটার কিউব, ইলেকট্রন ডেন্সিটি মানে বুঝতে পারছো কার ভ্যালু? এন এর ভ্যালু। দ্য ভ্যালু অফ ভি ইজ ক্লোজ টু, তাহলে ভি এর কোনটা ভ্যালু হবে এখান থেকে? আচ্ছা, আমি ডেটাগুলোকে একটু লিখি। ডেটাগুলো হিসেবে কী কী দেওয়া আছে দেখো। ফার্স্ট অফ অল আই দেওয়া আছে, I is given, that is 1.5 ampere. Okay, and 1 minute. Drift velocity Vd, that is denoted by V. Number density n equal to 9 into 10 power 28 per meter cube. Okay, electron charge 1.6 10 power minus 19 coulomb given, and cross sectional area A, that is 5 millimeter square. ওকে, এবার এই মিলিমিটার স্কোয়ারকে আমি যদি মিটারে কনভার্ট করে নিতে চাই, সো 5 মিলিমিটার থেকে মিটার গেলে 1000 ডিভাইড, এখানে 1000 স্কোয়ার দিয়ে ডিভাইড, দ্যাট ইজ মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা প্রবলেমটাই গাবো। কী করে এবার প্রবলেমটাই গাই? এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছ, এই ডেটাগুলো দিয়ে আমার একটা ফর্মুলা মাথায় আসছে, দ্যাট আই ইকুয়াল টু এন ই এ ভিডি। একটু আগে সেই ফর্মুলাটা করলাম। বের করতে কী হবে? আমাকে বিডি বের করতে হবে, ভেলোসিটি ভি বের করতে হবে। সো আই এর ভ্যালু 1.5, এন এর ভ্যালু 9 ইন্টু, আচ্ছা একবারে বসাবো, ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এন ই এ, একেবারে ক্যালকুলেশন করো।
ভিডি মানে ভি, আই মানে 1.5, এন মিনস 9 ইন্টু 10 পাওয়ারে 28, ই মিনস 1.6 10 পাওয়ার মাইনাস 19. ওকে, দেন এ ক্রস সেকশনাল এরিয়া মিনস 5/1000 স্কোয়ার। দেয়ারফর ভি ইকুয়াল টু, ক্যালকুলেট যদি করতে হয়, দেখো ক্যালকুলেট করতে গেলে আমি কি করব, এইখান থেকে ডেসিমেল উঠিয়ে দিচ্ছি, এখান থেকে ডেসিমেল উঠিয়ে দিচ্ছি, 10 10 কেটে গেল। ওকে, তো আমি এগুলোকে লিখে দিতে পারি এরকম 15, আর এটাকে লিখতে পারি 16। আই থিঙ্ক ক্লিয়ার। 5 দিয়ে কাটাকাটি করে নাও, 3 দিয়ে 9কে কেটে দাও। ওকে, আচ্ছা কি দাঁড়াচ্ছে তাহলে, যদি আমি দেখি কি কি দাঁড়াচ্ছে। ওপরে হচ্ছে 10 পাওয়ারে 6, দেখো 1000 তার স্কোয়ার 10 পাওয়ারে 6 ইন্টু 10 পাওয়ারে 19 ডিভাইডেড বাই 10 পাওয়ারে 20, 10-এর পাওয়ারগুলোকে আলাদা করে দিলাম, ইন্টু 1/16। ওকে, দেয়ারফোর বাদ যদি দেওয়া যায় 19 and 6 25 means 10 power minus 3 divided by 16, 10 power minus 3 divided by 16, not 16, it is 48. Why 48? 16 and 3, 16 and 3 348। ওকে 48। আচ্ছা এবার আমি এই ক্যালকুলেশনটাকে একটু ট্রিকি বানাবো, ঠিক আছে। এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ 2 3 2 3 এরকম আছে, আমি না এটাকে নিয়ারলি ইকুয়ালস টু 50 করে দিচ্ছি, 10 পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 50। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করা যায় 1/50 মানে কত হবে, 1/50 মানে কত হবে, 1/50 1/50 মানে কত হবে, 50 দিয়ে যদি ডিভাইড করা যায়, দেখো আমি এরকমভাবে করি, ওপরে 100 বানাই, নিচে 50 ইন্টু 100 করে দিই, তার মানে এটা 2/100। ওকে, 2/100 মানে 0.02। সাথে কিন্তু এখানকার একটা 10 পাওয়ার মাইনাস 3 ছিল, এটা কিসে বেরোলো, এটা মিটার পার সেকেন্ডে বেরোলো, বাট কোশ্চেন আমাকে জানতে চেয়েছে মিলিমিটার পার সেকেন্ড। সো মিলিমিটার পার সেকেন্ড যদি করতে হয় তাহলে 0.02 মিলিমিটার পার সেকেন্ড। ওকে, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 0.02 মিলিমিটার পার সেকেন্ড, মানে এ নাম্বার অপশানটা নিতে হবে। যদিও 48 থেকে আমি অ্যাপ্রক্সিমেট করেছি 50, একটু বেশি দিয়ে ডিভাইড করেছি, তো কম দিয়ে ডিভাইড করতে গেলে একটু সংখ্যাটা আরও বড় হতো, তো অ্যাপ্রক্সিমেট কাছাকাছি 0.02। ক্লিয়ার? এই হচ্ছে তোমার এক্সাম্পল 2, এইরকমভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ওহমস ল। ড্রিফট ভেলোসিটি একটা ইম্পর্টেন্ট টপিক ছিল এই ইউনিটে, এবং ওহমস ল একটা ইম্পর্টেন্ট ইউনিট। ওহমস লটা সবাই জান, একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু আইআর। ওহমস ল বলতে গেলে মাথায় কী চলে আসে, ভি ইকুয়াল টু আইআর। এইবার এইখানে দেখো, তার আগে একটু ডেফিনেশনটা আমরা দেখে নিই। এরকম বলতে চাইছি যে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে আই, কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে আই, সেই কারেন্ট ডিপেন্ড করবে ওই ওয়্যারটার দুই প্রান্তের দুই টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্সের উপর। কী বললাম, পোটেনশিয়াল ডিফারেন্সের উপর। পোটেনশিয়াল ডিফারেন্স আমি যত বেশি অ্যাপ্লাই করব কারেন্ট তত বেশি হবে। অর্থাৎ ওহম বলেছিল যে আই প্রপোর্শনাল টু আর হবে যদি অন্যান্য কন্ডিশনগুলোকে আমি চেঞ্জ না করি, লাইক টেম্পারেচার চেঞ্জ করছি না, মেকানিক্যাল স্ট্রেন চেঞ্জ করছি না, ঠিক আছে, এই ফিজিক্যাল কন্ডিশনগুলোকে যদি আমি চেঞ্জ না করি, তাহলে আই প্রপোর্শনাল টু হবে বি, পোটেনশিয়ালের সাথে প্রপোর্শনাল। বা তুমি উল্টোভাবে বলতে পারো ভি প্রপোর্শনাল টু আই, সেখান থেকে একটা কনস্ট্যান্ট নিয়ে চলে এসেছিলো এবং সেই কনস্ট্যান্টটার নাম দেওয়া হয়েছে আর। দিস আর ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স, দিস আর ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। ওকে, দিস আর ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। ওকে, এর ডেফিনেশনও আমরা তৈরি করতে পারি, রেজিস্ট্যান্সের আমরা ডেফিনেশনও তৈরি করতে পারি। কী করে ডেফিনেশন তৈরি করব, দেখো তুমি এখান থেকে লিখতে পারো যে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ওপরে লিখে দিই। তুমি এখান থেকে লিখতে পারো আর ইকুয়াল টু ভি বাই আই, পারো এরকম লিখতে। মানে কি, মানে ইউনিট কারেন্ট ফ্লো করার জন্য আমাকে যতটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, ভালো করে শোনো, আইকে যদি 1 করে দিই তাহলে আর ইকুয়াল টু ভি হচ্ছে, মানে কারেন্টকে ইউনিট করার জন্য আমাকে যতটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল। ওকে, আর রেজিস্ট্যান্স কিন্তু কোনো একটা মেটেরিয়ালের ফিক্সড প্রপার্টি, যদি না তার লেন্থ, শেপ, ক্রস সেকশন এইসব জিনিস চেঞ্জ করি। ইজি, আই থিঙ্ক ইজি। সো রেজিস্ট্যান্সের যে ইউনিট, সেই ইউনিটটা আমরা লিখি ওহম। এই চিহ্নটাকে কিন্তু ওহম বলে না, এই চিহ্নটাকে কী বলে, ওমেগা বলে। কী বলে এই চিহ্নটাকে, ওমেগা বলে। বাট আমরা এটাকে কী হিসেবে চিনি, আমরা এটাকে ওহম হিসেবে চিনি। আমি এইসব জায়গায় লিখে দিচ্ছি ইউনিট, এই চিহ্নটাকে আমরা কি বলি,
ওহম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা গ্রিক অক্ষর ওমেগা, তো আমরা এটাকে ওহম হিসেবে চিনে থাকি। আচ্ছা ডাইমেনশন যদি বের করতে হয় তো ডাইমেনশন কোথা থেকে বের করবো? আরেক ডাইমেনশন ভি বাই আই থেকে বের করবো। ডাইমেনশন আবার তোমাদের হোমওয়ার্ক, ডাইমেনশনগুলোকে আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দেবো, তোমরা বের করবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার, রেজিস্ট্যান্স ক্লিয়ার, ওহমস ল ক্লিয়ার। ওকে, এইবার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এর ডেফিনেশনগুলো এখানে দিয়েছে, একটুখানি দেখো। দ্য প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ইট ইজ নোন অ্যাজ দ্য রেজিস্ট্যান্স। যে প্রপার্টির জন্য কোনো একটা মেটেরিয়াল তার মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হতে বাধা দেবে, দ্যাট প্রপার্টি ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রিক রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল। ওকে, অ্যান্ড এই ইলেকট্রিক রেজিস্ট্যান্স এর একটা ফর্মুলা আমরা এখানে ডিরাইভ করব। যদি আমি একটা এরকম মেটেরিয়াল নিই, ধরো না আমি একটা এরকম ওয়্যার নিয়ে নিচ্ছি, ওয়্যারটার ক্রস সেকশন এটা এবং এদিকের ক্রস সেকশন এইটা, ঠিক আছে। এই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করবে, ইলেকট্রন যদি এই দিকে যায় তাহলে কারেন্টের ডাইরেকশন আমরা কোন দিকে ধরবো? এই দিকটাকে ধরবো, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। সাপোজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ইজ এল অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া ইজ এ। ওকে, দ্য রেজিস্ট্যান্স যেটার সাথে আমরা ডিল করছি সেই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে কিসের উপর? দেখো, রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে লেন্থের উপর। যত বড় ওয়্যার নিব রেজিস্ট্যান্স তত বেশি হবে, নর্মালি বুঝতেই পারছি, ইলেকট্রন যেতে বেশি বাধা পাবে। এবং রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যত বড় নেব ইলেকট্রন তত সহজেই চলে যাবে, মানে রেজিস্ট্যান্স কমে যাবে। ক্রস সেকশনাল এরিয়া যত বড় নেব ইলেকট্রন সহজে পাস করে যাবে, মানে রেজিস্ট্যান্স কমে যাবে। সুতরাং ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। সো আর প্রপোর্শনাল টু 1/a কিন্তু আমি লিখতে পারি। দেয়ারফোর তুমি যদি এদেরকে কম্বাইন করো তাহলে বলবে আর প্রপোর্শনাল টু l/a, বলবে তো। এবার এই প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে তুমি লিখতে পারো আর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট l/a। দ্যাট সাম কনস্ট্যান্ট, দিস ইজ দ্য রেজিস্টিভিটি, দিস ইজ নোন অ্যাজ রেজিস্টিভিটি or specific resistance. This is known as resistivity or specific resistance. I think clear. So R equal to rho L by A. This is rho, Greek letter rho. R equal to rho L by A, where L is the length of the wire, A is the cross sectional area, R is the resistance and rho is the resistivity. This resistivity it depends on the material. এটা হচ্ছে মেটেরিয়ালের প্রপার্টি। কপার ওয়্যারের ক্ষেত্রে রেজিস্টিভিটি একরকম, আয়রন ওয়্যারের রেজিস্টিভিটি একরকম। তো রেজিস্টিভিটি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। ইফ মেটেরিয়াল যদি চেঞ্জ না করি দেন রেজিস্টিভিটি চেঞ্জ হবে না। লেন্থ, ব্রেথ, হাইট এসব চেঞ্জ করার জন্য রেজিস্টিভিটি কখনো চেঞ্জ হয় না। ইজি। সো তোমাকে যদি কখনো বলা হয় যে রেজিস্টিভিটির ইউনিট বলো, তাহলে তুমি কি সাজিয়ে লিখতে পারবে না যে রো ইকুয়াল টু আর এ বাই এল, মিনস এর ইউনিট হচ্ছে ওহম ইন্টু মিটার। দেখো এখান থেকে কী বেরাবে? ওহম ইন্টু মিটার বেরাবে, ওপরে মিটার স্কোয়ার নিচে মিটার, এগুলো আর বাচ্চাদের মতো বলার কোনো প্রয়োজন নেই। ওহম ইন্টু মিটার। ওকে, ডাইমেনশন বলতে গেলে কী হবে? আর এর ডাইমেনশন ইন্টু এর ডাইমেনশন বাই এল এর ডাইমেনশন। ওকে, তো এইভাবে জিনিসগুলো কাজ করছে। এই হচ্ছে রেজিস্টিভিটি। আই থিঙ্ক রেজিস্টিভিটি ক্লিয়ার হয়ে গেছে, রেজিস্টিভিটি নিয়ে কারো কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, এখানে দেওয়া আছে, দেখো এই ব্যাপারে সব কিছু বলে দেওয়া আছে এই জায়গাটায়। আর ইকুয়াল টু রো এল বাই এ, রো ইজ দ্য কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কল্ড রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য সাবস্ট্যান্স। Resistivity depends only on the nature of the material of the resistor, okay, and its physical quantities such as temperature, pressure এদের উপর ডিপেন্ড করবে, and its unit is ohm into meter. Okay, next, conduction and conductivity. What do you mean by conduction and conductivity? Conduction it is denoted by G, and conduction এর যে ডেফিনেশন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 1/r. কন্ডাক্ট্যান্স বাংলা অর্থ হচ্ছে পরিবাহিতা। বাংলা অর্থ কি বললাম? পরিবাহিতা। কন্ডাক্ট্যান্স এর বাংলা অর্থ পরিবাহিতা। ওকে, অ্যান্ড আচ্ছা, পরিবাহিতা মানে কি? পরিবাহিতা মানে কত সহজে পরিবহন করতে পারে ইলেকট্রন বা কারেন্ট কত সহজে পরিবহন করতে পারে। ওকে, তো অবভিয়াসলি সেটা রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হতে হবে, রেজিস্ট্যান্সের অপোজিট হতে হবে। রেজিস্ট্যান্স যত বেশি হবে পরিবাহিতা তত কমে যাবে, রেজিস্ট্যান্স যত বেশি হবে পরিবাহিতা তত কমে যাবে। ওকে, তাই জন্য আমরা সম্পর্কটা এইভাবে লিখেছি, জি ইকুয়াল টু 1/r। বলা আছে দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ কল্ড দ্য কন্ডাক্ট্যান্স অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই জি। আচ্ছা, ইউনিট কী হবে? ইউনিট হবে হচ্ছে ওহম ইনভার্স, বা তুমি এরকমভাবে লিখতে পারো OHM, ওহম ইনভার্স, বা তুমি এরকমভাবে লিখতে পারো
MHO মো লিখতে পারো, বর্তমানে মোটাকে প্রচলিত নেই আর, তবু মো লিখতে পারো, ঠিক আছে। এবং মোয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিমেন্স, ক্যাপিটাল এস দিয়ে লিখতে পারো, সিমেন্স। ওকে, এগুলো হচ্ছে সব কন্ডাক্ট্যান্সের ইউনিট। কন্ডাক্টিভিটি হচ্ছে পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক দুটো আলাদা জিনিস। এই পরিবাহিতাঙ্ককে সিগমা দ্বারা ডিনোট করা হয়। পরিবাহিতাঙ্ককে কী দ্বারা ডিনোট করা হয়? সিগমা দ্বারা ডিনোট করা হয়। এবং এই সিগমাটাকে আমরা লিখতে পারি 1/ρ, দ্যাট ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, দ্যাট ইজ কন্ডাক্টিভিটি। ওকে, অ্যান্ড ইউনিট যদি বলা হয়, দেখো ইউনিট লিখে দিচ্ছি আমি, ইউনিট। আচ্ছা, রো এর ইউনিট ছিল ওহম ইন্টু মিটার, ওহম ইন্টু মিটার, তাদের ইনভার্স হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। বা তুমি এরকম লিখতে পারো, এটাকে ওহমকে উল্টে দিতে পারো, মো বলা হয় এটাকে। বা তুমি বলতে পারো MHO মো মিটার ইনভার্স, বা তুমি বলতে পারো সিমেন্স মিটার ইনভার্স। এতগুলো কিছু তুমি ইউনিট বলতে পারো, সবগুলো প্রায় একই ইউনিট, প্রায় না, সবগুলো একই ইউনিট। ওকে, সো কন্ডাক্ট্যান্স ক্লিয়ার, কন্ডাক্টিভিটি ক্লিয়ার, আই থিঙ্ক there is no problem. Now, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওহমস ল এর ভেক্টর ফর্ম দেখো, ওহমস লতে আমরা পড়েছি V = IR। এবার এই জায়গাটায় দেখার বিষয় হলো, পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, I ইজ অলসো স্কেলার কোয়ান্টিটি, রেজিস্ট্যান্স স্কেলার কোয়ান্টিটি, দেন there is no ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর ফর্ম কী করে লিখবো? দেখো, এখান থেকে ভেক্টর ফর্ম আনা যায়, বিকজ ভিটাকে তুমি রিপ্লেস করতে পারো ইলেকট্রিক ফিল্ড দিয়ে। ইলেকট্রিক ফিল্ডের সাথে ভি এর একটা রিলেশন আছে না, E = -dVdr, তাই না? আর ভেক্টর ফর্ম লিখতে গেলে কী হয়, আর ক্যাপ চলে আসবে এখানে একটা, এমনটা লিখতে পারি। তো এই যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ভি এর একটা রিলেশন, ভেক্টরে আমি ইলেকট্রিক ফিল্ডকে ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা, কারেন্টকে আমি কারেন্ট ডেন্সিটি জে দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারি। জে = কী পড়েছিলাম, I/A, আর এখানে একটা ডাইরেকশন হয়, অবশ্যই ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশন নেবে সেই ডাইরেকশনটাকে বোঝায় চেইন ক্যাপ, সো I/A। তো এই যে জিনিসগুলো, এগুলো দিয়ে কিন্তু আমি রিপ্লেস করে দিতে পারি, বুঝতে পারছো? এবং এগুলো দিয়ে যদি রিপ্লেস করা যায়, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াবে যে জে = সিগমা ই। যদি রিপ্লেস করি, আমার রিপ্লেস করার কোনো দরকার নেই, আমার ফর্মুলা জানার দরকার। জে = সিগমা ই, খুব একটা কঠিন নয় রিপ্লেস করা। জে = কী বললাম, সিগমা ই। জে = কী বললাম, সিগমা ই। জে = হচ্ছে সিগমা ই। তো এইটা হচ্ছে তোমার ভেক্টরের ওহমস ল এর ভেক্টর ফর্ম, ওহমস ল এর ভেক্টর ফর্ম। জে = সিগমা ই, কারেন্ট ডেন্সিটি = E, where sigma is the conductivity, sigma is the conductivity। তো এই হচ্ছে তোমার রিলেশন, এই রিলেশনটা জানতে হবে। চলো একটা প্রবলেম করি, এক্সাম্পল 3। ওকে, আজকের লাস্ট প্রবলেম এটা, এক্সাম্পল 3 পড়ো, পজ করে একবার পড়ো। ওকে, সি যেই মেন 2019-এর কোশ্চেন, এটা ইজি কোশ্চেন আছে, ঠিক আছে। এই ক্লাসে আমি কোশ্চেনটা ইজি টপিকে করাবো না, এই ক্লাসে আমি জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা কী কাজ করেছে। নেক্সট ক্লাসে যখন আমি প্রবলেম নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করবো, সলভ করবো, সেখানে কিন্তু আমি ট্রিক শেখাবো যে এই প্রবলেমটাকে কী করে 10 সেকেন্ডে সলভ করা যায়। এখন আমি প্রবলেমটা করবো, দেখবো অনেক সময় লাগবে, আর আমি এই অনেক সময় ধরেই প্রবলেমটাকে করাচ্ছি, কারণ বেসিকটা আমার ক্লিয়ার থাকা দরকার। শুধু ট্রিক শিখে নিলে হবে না, বেসিক না জানলে ট্রিক মনে থাকে না। তো বেসিকটা আগে জানো, তাহলে ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে কত সময় লাগে, আর তারপরে সেই ট্রিকটা তুমি বুঝতে পারবে। চলো ক্যালকুলেশন করি। আ কপার ওয়্যার ইজ স্ট্রেচ টু মেক 0.5% লঙ্গার, মানে একটা কপার ওয়্যার আছে, ঠিক আছে, L লেন্থের আছে মনে করো, বা L1 লেন্থের আছে মনে করো। এটাকে স্ট্রেচ করা হলো, স্ট্রেচ করে কী করা হলো, 0.5% ইনক্রিজ করে দেওয়া হলো। তাহলে এখন লেন্থটা কত হয়ে গেলো, L2 হয়ে গেলো এখন এটা। ওকে, দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইফ ইটস ভলিউম রিমেন্স আনচেঞ্জ। এই যে ভলিউম রিমেন্স আনচেঞ্জ, এটা কোশ্চেনে নাও বলে দিতে পারে, তোমাকে বুঝে নিতে হবে ভলিউম কখনো চেঞ্জ হবে না, ভলিউম কনস্ট্যান্টই থাকবে। একটা ওয়্যারকে আমি স্ট্রেচড করছি, ওয়্যারটা আগে ছিল এরকম, একটু মোটু মোটু ওয়্যার ছিল, ঠিক আছে, পরে আমাকে স্ট্রেচ করে কী করলাম, লম্বা করে দিলাম, তাহলে ওয়্যারটা তো পাতলু হয়ে যাবে এখন, তাই না? থিকনেস থেকে থিকনেস কমে যাবে। তাহলে প্রথম দিকে কিছু একটা ক্রস সেকশনাল এরিয়া ছিল A1, লেন্থ ছিল L1, পরবর্তীকালে ক্রস সেকশনাল এরিয়া হয়ে গেলো A2 এবং লেন্থ হয়ে গেলো L2। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, এবার ভলিউমের দিক থেকে যদি দেখি, প্রথমে ভলিউম ছিল A1 L1, আর নেক্সট ভলিউম হলো A2 L2, এরিয়া ইন্টু হাইট, তো ভলিউমটা সেম। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো না যে A1/A2 যদি করি, তাহলে আমি পাবো L2/L1, ঠিক আছে। এই কনসেপ্টটা কিন্তু বারবার কাজে লাগবে, A1/A2 = L2/L1, এটা খুব কাজে লাগবে। চলো এবার দেখো, এই যে এই জায়গাটা L2টাকে বের করেছিলাম আমি, এটাকে ক্যালকুলেশন করা যায়, যদি ক্যালকুলেশন করে নাও, কী দাঁড়াবে, এরকম দাঁড়াবে 100.5/100 ইন্টু L1 = L2, তাই না? ওকে, দেয়ারফর তুমি এরকমও বলতে পারো যে L2/L1 যদি আমি করি,
তাহলে আমি পাবো 100.5/100, দশমিক উঠিয়ে নিচে একটা শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 1005/1000 L2/L1। তার মানে A1/A2 মানে হচ্ছে 1005/1000। এটাই হচ্ছে এই প্রবলেমের, এই ধরনের প্রবলেমগুলোর একটা সহজ জিনিস, যেটার জন্য তোমার প্রবলেমটা ইজি হয়ে যায়, যে A1/A2 আর L2/L1 দুটো একই জিনিস হয়ে যাচ্ছে। এবার তোমাকে বলেছি কি রেজিস্ট্যান্সের রেশিও বের করতে, নাকি রেজিস্ট্যান্স বের করতে। আচ্ছা, আগে রেজিস্ট্যান্স ছিল R1, যাকে আমি রো L1/A1 বলছি। আর নেক্সট টাইম রেজিস্ট্যান্স হলো রো L2/A2। কেন, কীভাবে, রোটা কেন চেঞ্জ হলো না, বাকি সব কিছু চেঞ্জ হলো? কারণ মেটেরিয়াল তো চেঞ্জ হয়নি। কপার ওয়্যারকে টানতে গেলে কি ওটা আয়রন ওয়্যার হয়ে যাবে? না, সুতরাং কপারই আছে, সো রেজিস্টিভিটি কোনো চেঞ্জ হয়নি। এবার আমাকে R2টা বের করতে হবে। আচ্ছা, আমি এইভাবে বের করি, দেখো R2/R1 পার্সেন্টেজ চেঞ্জ বলেছে, হ্যাঁ আমি প্রথমে রেশিও করে নিচ্ছি। R2/R1, এই জিনিসগুলোকে একটু ছোটো করে দিই, তাহলে আমি জায়গা পেয়ে যাবো। চলো দেখো, এই যে R2/R1টা আমি কী করে করব? যদি আমি করি রো কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি L2/L1 ইন্টু A1/A2, এমনটাই পাচ্ছি তো। ওকে, দেয়ারফোর R2/R1 যদি আমি লিখি, দেখো এখানে L2/L1 A2/A1 সব দেওয়া আছে, তো এই ভ্যালুটাকে বসাতে গেলে পাবো কি 1005/1000, তার আবার স্কোয়ার পাবো, বিকজ দুবার আসবে। এবার তোমাকে বের করতে হবে কি বলতো, এবার তোমাকে বের করতে হবে পার্সেন্টেজ চেঞ্জ। তো পার্সেন্টেজ চেঞ্জ মানে হচ্ছে ওপরে পরিবর্তনটা আর নিচে প্রাইমারি মানে প্রাথমিকটা, তার সাথে 100% মাল্টিপ্লাই। ঠিক আছে, তো এই জিনিসটা করতে গেলে আমাকে কী করতে হবে, এখানেও তাই করতে হবে, রাইট হ্যান্ড সাইডে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার ডিভাইডেড বাই এটা স্কোয়ার। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে। এবার এই প্রবলেমটাকে সলভ করার জন্য, আচ্ছা এখানে একটা 100% মাল্টিপ্লাই আছে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য কীভাবে এগাচ্ছি দেখো, একটু উঁচুতে চলে যাই আমি, কীভাবে এগাচ্ছি। এই যে স্কোয়ারগুলো না করে তুমি না প্লাস মাইনাসের ফর্মুলা ফেলো, একবার যোগ করো, যোগ করলে পাবে 2005, আর একবার বিয়োগ করো, বিয়োগ করলে পাবে শুধু 5, আর নিচে 1000 × 1000 পেয়ে যাচ্ছ দুবার, সাথে একটা 100% গুণ আছে। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে। ব্যাস, এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিলাম, 5 5 25, 2 0 10 ডিভাইডেড বাই 1000 একটা শূন্য পার্সেন্টেজ, মানে ক্যালকুলেশন করলে 1 2 3 4 1.0025%। অর্থাৎ এই পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। অপশানে যদি চলে যাও 1.0025 নেই, বাট কাছাকাছি একটা অপশান আছে, বি নাম্বার অপশান। ওকে, আজকে এই প্রবলেমটা মানে এই ক্লাসে আমি এই প্রবলেমটাকে এরকম লেন্থি প্রসেসেই করালাম, যেটা অ্যাকচুয়ালি বোর্ড লেভেলে আমরা করে থাকি। নেক্সট ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইজ করে নিয়ে আসবো। ঠিক আছে, সেই কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করা শেখাবো, যে এই কোশ্চেনগুলোকে কীভাবে ট্রিক ইউজ করে 10 সেকেন্ডে করা যায়। ওকে, তো ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি তোমরা আমার অনলাইন ক্লাসে লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতে চাও, জয়েন করতে চাও, তাহলে ডেসক্রিপশনে যাও, দেখো ডেসক্রিপশনে গিয়ে আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে রেখেছি, সেখানে যাও, হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে, হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। ওকে, আজকের মতো এইটুকু।